২০০৮ সালে নেপালের ইতিহাসে এক বিশাল পরিবর্তন ঘটে। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সময়ে নেপালের সাধারণ মানুষ বিশ্বাস করেছিল রাজা এবং স্বজন পোষণ নির্ভর শাসন ব্যবস্থার অবসান ঘটেছে। সামনে আসছে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক গণতন্ত্র। রাস্তায়, পাড়ায় কিংবা গ্রামে সবখানে উচ্চারিত হয়েছিল একই স্লোগান, নয়া নেপাল। কিন্তু বছর ঘুরতেই সেই স্বপ্ন ফিকে হতে শুরু করে। নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব নেপাল এবং মাওবাদীদের মতো প্রথাগত রাজনৈতিক দলগুলো ক্ষমতার পালাবদল ঘটালেও বাস্তবিক কিছুই পরিবর্তন হয়নি। রাজতন্ত্রের জায়গায় আসে আরেক ধরনের ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি। দুর্নীতি, অদক্ষতা, স্বজনপোষণ এবং রাজনৈতিক চক্রান্ত যেন নতুন আকারে ফিরে আসে। নেপালি কংগ্রেস এই হতাশার সবচেয়ে বড় কারণ। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই দলটি রাজতন্ত্র বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রদূত। ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের অনুপ্রেরণায় জন্ম নেয়া দলটি ১৯৯০ সালের গণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজাকে সাংবিধানিক শাসকে নামিয়ে আনে। ২০০৬ সালের দ্বিতীয় গণ আন্দোলনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা শেষ পর্যন্ত ২০০৮ সালে রাজতন্ত্রের পতন ঘটায়। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার পর এই দল বছরের পর বছর ধরে দুর্নীতি, রাজনৈতিক লোভ, অদক্ষতা এবং গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে পড়ে। অন্যদিকে কমিউনিস্ট শক্তি ইউএমএল ও মাওবাদীরা জনগণকে হতাশ করে। ইউএমএল সংসদীয় রাজনীতির ধারক হলেও মাওবাদীরা বেছে নেয় অন্য পথ। ১৯৯৬ সালে তারা সশস্ত্র বিদ্রোহ শুরু করে, যা এক দশকের ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নেয়। প্রায় ১৭,০০০ মানুষ প্রাণ হারায় এই যুদ্ধে। তাদের দাবি ছিল সামাজিক সমতা, ন্যায় বিচার ও সমাজতন্ত্রের অবসান। দীর্ঘ রক্তক্ষয়ের পর ২০০৬ সালের শান্তি চুক্তির মাধ্যমে মাওবাদীরা মূলধারার রাজনীতিতে প্রবেশ করে। প্রাক্তন গরিলা কমান্ডাররা হয়ে ওঠেন সাংসদ, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও। কিন্তু ক্ষমতায় এসে তারা দুর্নীতি, অদক্ষতা এবং ক্ষমতার লোভ থেকে বের হতে পারেননি। ফলে নেপালি কংগ্রেস, ইউএমএল আর মাওবাদীরা মিলে দেশের রাজনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে থাকে। প্রতিশ্রুতি ছিল পরিবর্তনের, কিন্তু বাস্তবতা ছিল ক্ষমতার পালাবদল আর স্বজন পোষণের এক পুরনো খেলা। এই হতাশার মধ্য দিয়েই জন্ম নেয় নতুন এক শক্তি, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। সাংবাদিক থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা রবি লামিচানের নেতৃত্বে এই দল তরুণদের মাঝে আশার সঞ্চার করে। তারা ভেবেছিল হয়তো প্রথাগত রাজনীতির বাইরে এক বিকল্প শক্তি গড়ে উঠেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দলও দুর্নীতি আর অনিয়মের অভিযোগে জড়িয়ে পড়ে। ফলে জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, হারাতে থাকে ভরসা। এ প্রেক্ষাপটে উঠে আসে নতুন এক প্রজন্ম, জেনজি। জন্ম থেকেই ইন্টারনেটের সাথে বেড়ে ওঠা এই প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি তাদের শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি আর অভিব্যক্তির প্রধান প্ল্যাটফর্ম। এমন প্রজন্মের উপর সরকার যখন হঠাৎ করে নিষেধাজ্ঞা আরোপ করল, তখন ক্ষোভের বিস্ফোরণ ছিল স্বাভাবিক। ২০২৫ সালের সেপ্টেম্বরে সরকার হঠাৎ ঘোষণা করে যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ ২৬টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম একসাথে নিষিদ্ধ করা হবে। এই সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢেলে দেয়। শান্তিপূর্ণ বিক্ষোভ মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে। রাজধানী কাঠমান্ডু রাস্তায় ব্যারিকেড ভাঙে, স্লোগানে গর্জে ওঠে তরুণরা। পুলিশ ছোড়ে টিয়ার গ্যাস, রাবার বুলেট আর শেষমেশ গুলিও চলে। সেই গুলিতে প্রাণ হারায় ২২ জন তরুণ, আহত হয় শতাধিক। কিন্তু এই আন্দোলন কেবল সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ছিল না, এটি হয়ে উঠেছিল দুর্নীতি, স্বজন পোষণ আর ব্যর্থ রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে যুব সমাজের বিস্ফোরিত ক্ষোভের বহিঃপ্রকাশ। আন্দোলনে দেখা গেল প্লাকার্ডে লেখা নেপো কিড ও নেপো বেবি, যা রাজনীতির উত্তরাধিকারী প্রজন্মের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠল। ক্রমবর্ধমান আন্দোলনের মুখে অবশেষে সরকার নতি স্বীকার করে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হেলিকপ্টারে করে রাজধানী ত্যাগের আগে পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু আন্দোলনকে এটি ছিল আংশিক জয়, আসল লড়াইয়ের মাত্র শুরু। এবার প্রশ্ন উঠছে, এই অভ্যন্তরীণ সংকট কার স্বার্থে কাজ করছে? চীনের দিক থেকে দেখলে বেইজিং নেপালে স্থিতিশীলতা চাইবে,
কারণ নেপালের মধ্য দিয়ে তাদের রেল লাইন, জলবিদ্যুৎ কেন্দ্র সহ বহু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প চলছে। রাজনৈতিক অস্থিরতায় এগুলো থমকে গেলে চীনের বিপুল বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। তাই চীন সরকার বা জনগণকে সরাসরি চটাবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র নেপালকে দেখছে দক্ষিণ এশিয়ার কৌশলগত খুঁটি হিসেবে। বাংলাদেশের ক্ষেত্রে যেমন ওয়াশিংটনের চাপ দেখা গেছে, অনেক বিশ্লেষক নেপালের এই অস্থিরতার পেছনেও আমেরিকার প্রভাবের সম্ভাবনা দেখছেন। বিশেষ করে যখন ভারত আমেরিকার মধ্যে শুল্ক যুদ্ধ আর রাশিয়ার সস্তা তেল কেনা নিয়ে টানাপোড়েন চলছে, তখন নেপালে অস্থিরতা যেন দিল্লিকে মনে করিয়ে দিচ্ছে, তোমার উত্তর সীমান্তেও আগুন জ্বলে উঠতে পারে। ভারতের জন্য নেপাল কেবল প্রতিবেশী নয়, বরং জীবনরেখা। দুদেশের মধ্যে রয়েছে খোলা সীমান্ত, প্রতিদিন অসংখ্য ট্রাক আর মালবাহী গাড়ি পণ্য সরবরাহ করে। কিন্তু বিক্ষোভ ও অস্থিরতার কারণে বিপুল সংখ্যক ট্রাক সীমান্তে আটকে গেছে। এর প্রভাব পড়েছে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে। সেখানে তৈরি হয়েছে সরবরাহ সংকট। তার উপর রাজনৈতিক শূন্যতায় যদি মাওবাদী বা চরমপন্থীরা পুনরায় শক্তি সঞ্চার করে, তবে সেই উত্তাপ সরাসরি পৌঁছাবে ভারতের বিহার, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ পর্যন্ত। এমনিতেই দিল্লি কাঠমান্ডুর সম্পর্ক এখন আগের মতো উষ্ণ নেই। ফলে নেপালের এই যুব আন্দোলন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ কেবল নিভন্তরীণ সংকট নয়, এটি হয়ে উঠতে পারে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক মাথাব্যথার কারণ। একদিকে চীনের বিনিয়োগ, অন্যদিকে আমেরিকার কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা, আর মাঝখানে ভারত, যাকে সামলাতে হচ্ছে সীমান্তের অস্থিরতা, বাণিজ্যের চাপ আর ভূরাজনৈতিক দাবা খেলায় নিজের অবস্থান টিকিয়ে রাখার লড়াই। এই পরিস্থিতি একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। নেপালের তরুণরা, বিশেষ করে জেনজি, যারা প্রথমবারের মতো রাস্তায় নেমেছে, তারা কি সেই গণতন্ত্রের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে যা 2008 সালে দেখা হয়েছিল, নাকি আবারও সেই স্বপ্ন ভেঙে যাবে পুরনো দুর্নীতি আর ক্ষমতার খেলায়? যা স্পষ্ট, ইতিহাসে প্রথমবার নেপালের ডিজিটাল প্রজন্ম তাদের অধিকার ও ভবিষ্যতের জন্য রাস্তায় নেমেছে, আর নেপালের ভবিষ্যৎ এখন অনেকটাই তাদের হাতে নির্ভর করছে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।